বাড়িটায় আপনারা একবার যেতে চান? হ্যাঁ, ভাবছি একবার যাব, গিয়ে দেখি যদি ওখানে পাওয়া যায়। স্যার, আমার মন বলছে যে যশকে আমরা ওখানেই পাবো। ঠিক আছে, যান। আপনাদের সিকিউরিটি নিয়ে ভাবতে হবে না, আমাদের লোক সিভিল ড্রেসে ওখানে থাকবে। আর যদি কোনো বিপদের সম্ভাবনা থাকে তাহলে আমায় কিন্তু ইমিডিয়েট একটা কল করবেন। অবশ্যই স্যার। আপনি আমার মোবাইল নাম্বারটা নিয়ে নিন। হ্যাঁ, এক মিনিট স্যার। $98300। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনারা এখন একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই মেজবাবু চলে আসবেন। আপনারা আগে যা লিখিয়েছিলেন তার সঙ্গে এই রোহিণী চৌধুরীর পয়েন্টটা কিন্তু অ্যাড করে দেবেন। ওকে, এবার আমি তাহলে চলি, কেমন? ওকে, থ্যাংক ইউ স্যার। অপরাজিতা, তোমার আমি হসপিটালে ড্রপ করে তারপর ওখানে যাব। না দীপদীপ, আমি তোমার সাথে ওখানে যাব। দেখো অপরাজিতা, প্লিজ প্লিজ জেদ করো না। আমরা তো ওখানের পরিস্থিতি এটা জানি না, মানে আদৌ যশ ওখানে আছে কিনা। আর যদি যশ ওখানে থেকেও থাকে তাহলে নিশ্চয়ই ওকে পাহারা দেওয়ার জন্য লোকও থাকবে। আর যারা ওকে পাহারা দেবে তারা নিশ্চয়ই আর্ম থাকবে, তাদের কাছে অস্ত্রশস্ত্র থাকতে পারে, স্বাভাবিক। আরে শুধু শুধু ওখানে গিয়ে রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। আমাকে যেতে দাও, তুমি তুমি তোমার যাওয়ার দরকার নেই। বাই চান্স যদি কোনো বিপদ হয় তখন কি হবে? তুমি কি করে ভাবলে বলো তো যে বিপদের মুখে আমি তোমাকে একা যেতে দেব? অপরাজিতা প্লিজ, তুমি তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে কিছু বোঝবার নেই দেবদীপ, আমি তোমাকে কিছুতেই একা যেতে দেব না। আর যদি কোনো বিপদ হয় না, আমরা দুজনে একসঙ্গে তার মোকাবিলা করব। আর তাছাড়া স্যার তো বলে গেলেন যে উনি হেল্প করবেন। দেখো, আমার মন একদম সায় দিচ্ছে না। আমি চাইছি না তুমি যাও। দেখো, আমি যদি যশকে ওখানে দেখতে পাই, ওখানে খুঁজে পাই, তাহলে ও যে অবস্থাতে থাকবো না কেন, আমি ওকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবই। আর এরপর থেকেও আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু বাবা মা? দেখো, বাবা মার ব্যাপারটা আমি বুঝে নেব, কিন্তু তবু আমি যশকে ও বাড়িতে কিছুতেই পাঠাবো না। কারণ রোহিণী পারে না এমন কোনো কাজ কিন্তু নেই। যখনই যশকে আমরা ওখান থেকে উদ্ধার করব, রোহিণী খবরটা পেয়েই বুঝে যাবে যে ওর কফিনের শেষ পেরেকটা কিন্তু আমরা পুঁতে দিয়েছি। এবার বাড়িতে যখন সত্যিটা জানাজানি হবে বা সত্যিটা বলে দিলে পরে, যারা এতদিন রোহিণীর সাপোর্টে ছিল, যেমন ওর মা, পরাগ, এরা তারপরে আর ওর সাপোর্টে থাকবে না হয়তো। আর এই দুকুল হারানোর যন্ত্রণা রোহিণী আর নিতে পারবে না। কে বলতে পারে এই যন্ত্রণায় রাগে রোহিণী আরো ভয়ঙ্কর হয়ে উঠবে না? ও এরপরে হয়তোবা এমনও হতে পারে যশকে খুনের প্রচেষ্টাও করতে পারে, তাতেও পিছু হবে না। যে যশকে পাওয়ার জন্য তাকে কিডন্যাপ করতে পারে, সে যখন বুঝতে পারবে যে তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে আর কোনো উপায় নেই যশকে পাওয়ার, তখন সে চরম রাস্তাও নিতে পারে, মানে যশকে খুন করারও প্ল্যান করতে পারে। না দেখো, আমি সেই কারণেই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। বাবা মা কি হবে, মানে রাগ করবে হয়তো, 2-4 দিন একটু কথা শোনাবে, এর বেশি আর কি হতে পারে। আমরা যে কোনো অন্যায় করছি না সেটা তো কদিন পরে ওনারা বুঝতে পারবেন, তাই না? আমাদের সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকতে হবে। কিন্তু দেবদীপ, এরকম পরিস্থিতিতে যশেরও তো অসুবিধা হবে। সেটা আমি যশকে বুঝিয়ে বলবো। আর বাবা মাকেও এটা বলবো যে ওনাদের যদি কিছু বলার থাকে ওনারা যেন যশকে না বলেন, ওনারা যেন আমাকে ডাইরেক্টলি বলেন। আশা করি এই সম্মানটুকু অন্তত তারা রাখবেন। যদি না রাখেন তাহলে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। এসব তুমি কি বলছো দেবদীপ? অন্যায় তো কিছু বলিনি অপরাজিতা। ওনারা গুরুজন বলে যে ওনাদের সব কথা আমাকে মানতে হবে এমন তো নয়। তুমি তো জানো যে আমি অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করি না, আর এ বেলায়ও করবো না। যশকে আমাদের বাড়িতে আমরা এনে রাখবো, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। দ্যাটস ইট।
তোমাকে না যত দেখে আমি অবাক হয়ে যাই দেবদীপ। এত বড় মনের যে মানুষ হতে পারে তোমাকে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। তুমি আমার জন্য যা করেছো, যা করছো, তা আমার জন্য কেউ করতে পারে আমি স্বপ্নেও কখনো ভাবিনি দেবদীপ। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আমি কিছুই করিনি অপরাজিতা, আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করছি। আর দেখো, আমার কর্তব্য হলো, মানে মেইন কর্তব্য এখন হলো গিয়ে তোমাকে ভালো রাখা। মানে তুমি যদি ভালো থাকো তাহলে আমিও তো ভালো থাকবো, তাই না? মানে দেখতে গেলে আমি যা করছি সেটা আমি নিজের জন্যই করছি। মেজবাবু এসে গেছেন, আপনাদের ডাকছেন। ওকে, চলো। দেবদীপ, আমি কিন্তু তোমার সাথে ওখানে যাব, রিপোর্ট লেখানো হয়ে গেলেই যাব। তুমি কিছুতেই মানবে না দেখছি। ঠিক আছে, চলো দুজনেই যাবো। এসো। আমি জানি এটা শবনম আর দেবদেবী করিয়েছে, হয়তো আমার ছেলেরও সায় ছিল এতে। সবই যখন বুঝে গেছো তাহলে আর শুধু শুধু টেনশন করছো কেন? আমার ছেলেটাকে কেড়ে নিচ্ছে, আমি টেনশন করব না? তোমার সঙ্গে তোমার ছেলের বাঁধনটা এতটাই আলগা যে সেই বাঁধনটা না যে কেউ খুলে দিতে পারে। যশ মিসিং হওয়ার পর থেকেই রোহিণীর আচরণের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ হয়েছে। সেটা তোমার চোখে পড়লো না ফুলকাকি? হঠাৎ করে একটা এনজিও জব নিয়ে নিল, আর সেটা তোমাকেও জানাবার প্রয়োজনও বোধ করলো না, এমনকি আলোচনা করারও দরকার মনে হলো না। অথচ ফুলকাকি, রোহিণী কিন্তু তোমাকে অত্যন্ত ভালোবাসে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে ও সারাটা দিন ধরে ঘরের দরজা বন্ধ করে রেখে দিয়েছে, অথচ ভেতরে কারোর সঙ্গে ফোনে সমানে কথা বলে যাচ্ছে, হুটহাট বেরিয়ে পড়ছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, কাজেরও তো একটা টাইমিং থাকে নাকি? আমরা কি কেউ জানি ওর এই এনজিওর অফিস, ওটার নাম কি? মানে ঠিকঠাক নাম তো একটা বলবে, কোথায় জায়গাটা, কিছুই তো বলতে পারছে না। পরাগকে ড্রপ করার কথা বললো, ও একেবারে পরাগকে অ্যাভয়েড করে দিল। কেন বলো তো ফুলকাকি? কি কি হচ্ছে এসব? মানে কিসের এত লুকোচুরি? সারাটা দিন ধরে ঘরের দরজা বন্ধ করে করছেটা কি? আমার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না মহুয়া। রোহিণী তো ওকে সব থেকে বেশি ভালোবাসতো, তাই না? এই সময় তো ওর মনের অবস্থাও ঠিক নেই। এটাই তো স্বাভাবিক, সব সময় সবার সাথে কথা বলবে এরকম ইচ্ছে নাই হতে পারে ওর। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা থাকা দরকার, সেখানে কিন্তু আমরা কেউ হস্তক্ষেপ করতে পারি না। চিরটা কাল তুমি তাই করে এসেছো, আর আজ বলছো পারি না। তোমার সাথে আমি তর্কে যেতেই চাইছি না। না, আমিও চাই না। আমি চাই না তোমার সঙ্গে তর্ক করতে, তর্ক করে কোনো লাভও নেই। আমি তোমাকে বারংবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই কোনটা ঠিক কোনটা ভুল, তারপরেও তুমি ওই ভুল লোকটাকেই বেছে নাও, তাকে তুমি তোমার জীবনে জায়গা দাও। অদ্ভুত। ছোটখাটো, তোমার যে বন্ধু বলছো অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তাকে একটা ফোন করো না। এসব কথায় কথায় কিন্তু আরো দেরিই হয়ে যাচ্ছে। হ্যাঁ বৌদি, আমি আজকে রাতেই ফোন করব। এখন হয়তো বিজি আছে, ঠিক করে কথাগুলো শুনতে পারবে না। তুমি কিছু চিন্তা করো না, আমি আজকেই ফোন করব। তবে তোমাকে একটা কথা বলতে পারি বৌদি, যশ যেখানেই থাকুক ওকে খুঁজে বার করবই। তবে তার আগে আমাদের সাসপেক্ট লিস্টে কারা কারা আছে তাদের লিস্টটা তৈরি করতে হবে। আমি তো তখন থেকে বলছি দেবদীপ আর শবনম। না, রোহিণীও থাকবে। কোথায় থাকবো আমি? কাকামণি, কখন এলে তুমি? এই তো একটু আগে। তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, মানে একটা এনজিওর সঙ্গে যুক্ত হয়েছি, সেই কাজেই যাচ্ছি। এরকম অবস্থায় তুমি
এখন কাজে জয়েন করলে? দেখো কাকামণি, পুলিশের কাজ করবে, আর আমি যত বেশি বাড়িতে থাকছি তত বেশি করে আমার যশের কথা মনে হচ্ছে। তাই ভাবলাম বেরোনো শুরু করি। আর দেখো, নিজের দায়িত্ব তো নিজেকে নিতেই হবে। হ্যাঁ, তা তো বটেই। তা এনজিওটা কাদের নিয়ে কাজ করে? বাচ্চাদের নিয়ে। কি নাম? ভগবান, প্রতিদিন এই এক নতুন ঝামেলা লেগেই আছে। একজন করে আসবে আর আমার ইন্টারভিউ নেবে। একটু খটোমটো নামটা, আনকমন, আমার ঠিক খেয়াল নেই, আমি বলবো মনে করে। যেখানে কাজ করছো তার নামটাই মনে রাখোনি? আসলে আঙ্কেল, সর্বক্ষণ তো যশের কথাটাই মাথায় ঘুরছে, কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারছি না অন্য কিছুতে। তোমার কি মনে হয় এই যশের এই হারিয়ে যাওয়ার পিছনে কাদের হাত থাকতে পারে? মানে আই মিন, যশের কি কোনো শত্রু আছে বলে তোমার মনে হয়? আমি যাদের নাম বলবো তাদেরকে তোমরা খুবই ভরসা করো, তোমরা তাদের সাপোর্ট করে এসেছো বরাবর। তাই আমি এখন তাদের নামগুলো বললে তোমাদের সেটা ভালো লাগবে না, তোমরা সেটা বিশ্বাসও করবে না, তাই বেকার কথা বাড়িয়ে কি লাভ? দেখো, তোমার কথায় যদি লজিক থাকে অবশ্যই বিশ্বাস করব। আমার কাছে আমার ভাইপোই সব, তারপরে অন্য কিছু। হ্যাঁ, লজিক তো আছেই। যেদিন থেকে যশ অসুস্থ হয়েছে সেই দিন থেকে ওরা যশকে নিজেদের বশে নিয়ে ট্রিটমেন্টটা ওদের দায়িত্বে করাচ্ছে। আমরা অর্ধেক কিছু জানতেই পারছি না। দেবদীপ ট্রিটমেন্ট করালো, অপারেশন করালো, কটা কথা বলেছে আমাদের সঙ্গে। যেদিন যশকে ডিসচার্জ করা হলো অপারেশনের পর, আন্টি এবং দাদাভাই আনতে গেছিল। গিয়ে ওরা শোনে যে যশের অলরেডি ডিসচার্জ হয়ে গেছে। ওরা আমাদের কাউকে না জানিয়ে যশকে নিজেদের বাড়িতে নিয়ে চলে গেছে। না, জানতে দেয়নি এই কথা বলাটা ভুল না। ওরা আমাকে সব জানিয়েছে, পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছে। হ্যাঁ, তোমাদের জানানোর প্রয়োজন বোধ করেনি। তোমরা যে যশের শুভাকাঙ্ক্ষী নও এটা ওরা জানতো। আর সেই ওর প্রাক্তন স্ত্রী ও শুভাকাঙ্ক্ষী। হাতেও যদি ভালোবাসা, তাহলে ওই ছেলেটি দেবদীপকে বিয়েটা করলো কি করে? দেখো, শবনম দেবদীপকে কেন বিয়ে করেছে সেটা কারোর অজানা নেই আমাদের। হ্যাঁ, তাই এই কথাটা বারবার বলে তুমি যেটা প্রমাণ করার চেষ্টা করছো সেটা তুমি প্রমাণ করতে পারবে না। যা সত্যি বারবার সেটাই বলছি। আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে ঝামেলাটা বন্ধ করবে? আচ্ছা রোহিণী, বলো, তারপরে বলো। তার পরদিনই তো আমি দেবদীপদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং বেশ এক প্রকার ঝগড়াঝাটি অশান্তি করেই যশকে বাড়িতে ফিরিয়ে এনেছিলাম। আমার একটা প্রশ্ন আছে মনে, আমার এই খটকাটা মন থেকে কোনোভাবেই যাচ্ছে না। আমরা কিন্তু কেউ প্রপারলি জানি না যে যশ ঠিক কোন স্টেজে রয়েছে এবং ঠিক কিভাবে ওর ট্রিটমেন্ট করা হচ্ছে। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে ওরা ইচ্ছে করে যশের ভুল ট্রিটমেন্ট করছে। দেখো রোহিণী, যশ কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। ও একজন ডাক্তার, প্রমিসিং ডাক্তার। তাই ও জানে ওর কি হয়েছে, ট্রিটমেন্টটা ভুল হয়েছে না ঠিক হয়েছে, ও সবটা জানে। তাই এক্ষেত্রে তোমার সন্দেহটা ভিত্তিহীন। আর যশের সঙ্গে আমার রেগুলার কথা হতো, তাই ওর লাস্ট কন্ডিশনটা কি ছিল সেটা আমি খুব ভালো করে জানি। না, সেক্ষেত্রে এটাও হতে পারে কাকামণি যে যশ পুরোটাই অ্যাক্টিং করছে। মানে তোমাদের খারাপ লাগতে পারে কথাটা শুনে, কিন্তু এটাও তো হতে পারে। হতেই তো পারে যে যশের এমন কোনো বাড়াবাড়ি হয়নি, যশ অসুস্থ কিন্তু হয়তো এমন কোনো অ্যাডভান্স স্টেজেও নেই। মেবি দেবদীপ আর শাবনমের বিয়েটা টোটালি একটা আইওয়াশ। দেবদীপ মাঝখানে থেকে পুরো বিষয়টা ঘটাচ্ছে, মানে যশ আর শাবনমকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পুরো কিডন্যাপিং এর যে বিষয়টা হলো, ছকটা হলো, পুরোটাই তো নাটক হতে পারে, হতেই তো পারে।
ওরা খুব ভালো করে জানে যে যদি যশকে ওরা নিজেদের বাড়িতে নিয়ে চলে যায় তাহলে আমি ওদের বাড়িতে গিয়ে উপস্থিত হব। ঠিক সেই কারণেই ওরা যশকে আমাদের চোখের আড়ালে রাখছে, আমার চোখের আড়ালে রাখছে, যাতে আমি যশ অবধি পৌঁছতে না পারি। সেম কথাটা সেদিন আমি আন্টিকে বলেছি, জিজ্ঞেস করো না। আমার রোহিণীকে সত্যিই সন্দেহ হয়েছিল, আমি ডিরেক্ট ওকে চার্জ করি, তখন আমাকে এই কথাগুলো বলেছে। তারপর দেখলাম না, আমার সন্দেহটা ভুল। রোহিণী ঠিক কথাই বলছে। ফুলকাকে চোখটা তোমার খুলেও খুললো না। আচ্ছা, যশ অসুস্থ না অসুস্থ নয়, কতটা অসুস্থ সেটা তুমি জানো না? তুমি তো মা, তুমি সেটা যশকে দেখে বুঝতে পারো না? ঠিক আছে, আমি আজকে রাত্রিবেলায় অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ফোন করছি, পুরো ঘটনাটা আমি ওনাকে খুলে বলছি। তবে রোহিণী, আমার সাসপেক্ট লিস্টে কিন্তু তুমিও থাকছো। আমি বুঝলাম না, আমি কেন? এই ঘটনা তো তুমিও ঘটাতে পারো। আমি কেন এই পুরো ঘটনাটা ঘটাবো বলে তোমাদের মনে হচ্ছে? কারণ এরকম কাজ তুমি অতীতেও করেছো। আগে তুমি শবনমকে দিয়ে করার চেষ্টা করেছো, কিছু করতে পারো। এখন তুমি যশকে দিয়ে করানোর চেষ্টা করছো, আর তুমি জানো যশকে যদি আটকে রাখতে পারো তাহলে যশ ওদের সঙ্গে যোগাযোগ রাখবে। কারণ তোমার যশের ভালোবাসার দরকার নেই, তোমার যশকে দরকার। তোমাকে যে করেই হোক শবনমকে হারাতে হবে। আসলে তুমি মেনে নিতে পারছো না একটা গ্রামের সাধারণ মেয়ে কি করে যশের ভালোবাসা পেল। তাই সন্দেহের তালিকায় তুমিও আছো। এবার কি হবে? তো কোনো দিকেই শান্তি নেই দেখতে পাচ্ছি। ওদিকে যশ রাজি হচ্ছে না, আর এবার যদি ওপর থেকে চাপ আসে, পুলিশ তো আরো অ্যাক্টিভলি কাজটা করবে। তখন যদি আমি কোনোভাবে ধরা পড়ে যাই, তাহলে তো আমার একুল ওকুল দুকুলই যাবে। না 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 না, এত ঘন ঘন আমার ওখানে কিছুতেই যাওয়া চলবে না। ইনফ্যাক্ট স্বপ্নদীপকেও বলতে হবে ওখান থেকে অন্য কোনো জায়গায় চলে যেতে। ওই গোবিন্দকে রেখে দিতে হবে, তাহলেই হবে। কি হলো? তুমি কি এত ভাবছো? আরে বাবা, তুমি তো জানো তুমি এই কাজটা করোনি, তাহলে তুমি এত কেন ভাবছো? তোমার ভয় কিসে? মানে আমি কেন ভয় পেতে যাবো? আমি কোনো ভয় পাইনি তো। কিন্তু তোমার চোখে মুখে তো ভয়টা স্পষ্ট রহেনি। ওটা ভয় না মৌমাদি, ওটা দুশ্চিন্তা। আই এম ওয়ারিড অ্যাবাউট যশ। এবারে আমি একটু বেরোবো। রোহিণী, চলো তোমাকে আমি ড্রপ করে দিই। না না, আমি চলে যাব, ইটস ফাইন, আমাকে ড্রপ করতে হবে না। রোহিণীকে পৌঁছে দিতে চাইলে ও ব্যাপারটাকে অ্যাভয়েড করছে, কিন্তু কেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। রোহিণী, যাও না, তুমি তো গোল পার্কেই যাবে। না আন্টি, অ্যাকচুয়ালি আজকে আমাকে একটু মানে একদম ডিরেক্ট স্পটে যেতে বলেছে। আমার এত তাড়াহুড়োও নেই, আমি রেডি হয়ে নিলাম, লাঞ্চের পর বেরোবো, লাঞ্চ করে নিয়ে। নিজেকে যতই চালাক ভাবো রোহিণী, তুমি আমার চোখে ধরা পড়ে গেছো। কতদিন আর কতদিন তুমি লোকজনকে এইভাবে অ্যাভয়েড করতে পারবে, সেটা এবার আমিও দেখব। শোনো রোহিণী, তুমি তোমার এনজিওর একটা কার্ড নিয়ে এসো তো। অ্যাকচুয়ালি আমাদের অনেক বিদেশি ক্লায়েন্ট আছে, তারা এরকম এনজিওতে প্রচুর টাকা ডোনেট করে। তো আমি বলবো তোমাদের ওখানেও যাতে কিছু টাকা ডোনেট করে, মনে করে এনো কিন্তু। হ্যাঁ আনবো। এবার তো আমি নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছি। যা করছি তা খুব তাড়াতাড়ি করতে হবে,
যত দেরি হবে তত বিপদ বাড়বে। আমি একটু উপরে গেলাম, আর কাকামণি আমি কার্ডটা তোমাকে খুঁজে দিয়ে দেবো।